21শে জুলাই দেশের রাজনীতিতে তোলপাড় শুরু হয় যখন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় হঠাৎই নিজের পদ থেকে ইস্তফা দেন। তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এই ইস্তফা এমন এক সময়ে এসেছে যখন সংসদের বর্ষাকালীন অধিবেশন সবে শুরু হয়েছে। এই ইস্তফার পর এখন সারা দেশে আলোচনা শুরু হয়েছে যে ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন এবং এই গুরুত্বপূর্ণ পদের জন্য নির্বাচন কিভাবে হয়। উপরাষ্ট্রপতির পদ কেন এত গুরুত্বপূর্ণ? আসুন সহজ ভাষায় আপনাকে বোঝাই যে উপরাষ্ট্রপতির পদটি এত গুরুত্বপূর্ণ কেন, আর তাকে বেছে নেওয়ার প্রক্রিয়াটি বা কী। ভারতে উপরাষ্ট্রপতির পদ হল দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ। তার দুটি প্রধান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। উপরাষ্ট্রপতির পদ কেন এত গুরুত্বপূর্ণ? 1. রাজ্যসভার প্রধান। উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হন এবং সংসদের কার্য পরিচালনা করেন। 2. রাষ্ট্রপতির উত্তরাধিকারী। যদি কোনো কারণে রাষ্ট্রপতির পদ খালি হয়ে যায়, যেমন মৃত্যু, ইস্তফা, তাহলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত উপরাষ্ট্রপতি তার সমস্ত দায়িত্ব পালন করেন। এখন প্রশ্ন হল, উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? উপরাষ্ট্রপতির নির্বাচনে সাধারণ মানুষ ভোট দেয় না, বরং জনগণের দ্বারা নির্বাচিত সাংসদরা ভোট দেন। এই নির্বাচনের প্রক্রিয়াটি কিছুটা আলাদা এবং আকর্ষণীয়। তাহলে প্রথম প্রশ্ন, প্রার্থী কে হতে পারেন? এর জন্য কি কি যোগ্যতা প্রয়োজন? কিভাবে নির্বাচিত হন উপরাষ্ট্রপতি? প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। তার বয়স কমপক্ষে 35 বছর হতে হবে। তার মধ্যে রাজ্যসভার সাংসদ হওয়ার যোগ্যতা থাকতে হবে এবং এর জন্য তাকে 15,000 টাকা জামানত হিসেবে জমা দিতে হবে। এবার দ্বিতীয় প্রশ্ন, ভোট কারা দেন? কিভাবে নির্বাচিত হন উপরাষ্ট্রপতি? লোকসভা ও রাজ্যসভার সমস্ত সাংসদরা মিলে উপরাষ্ট্রপতিকে নির্বাচন করেন। লোকসভার 543 জন সাংসদ, রাজ্যসভার 245 জন সাংসদ, যার মধ্যে মনোনীত সদস্যরাও অন্তর্ভুক্ত। অর্থাৎ মোট 788 জন সাংসদ এই নির্বাচনে ভোটার হন। এবার তৃতীয় প্রশ্ন, ভোট গ্রহণ কিভাবে হয়? এটি সাধারণ নির্বাচনের মতো নয়, যেখানে আপনি শুধু একটি বোতাম টেপেন। এখানে প্রত্যেক সাংসদ নিজের পছন্দ অনুযায়ী প্রার্থীদের র্যাঙ্ক দেন। একটি উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন 3 জন প্রার্থী আছেন, এ, বি এবং সি। তাহলে একজন সাংসদ তার ভোটিং পেপারে নিজের প্রথম পছন্দের প্রার্থীর পাশে 1 লিখবেন, তার দ্বিতীয় পছন্দ ধরা যাক সি, তার পাশে 2 লিখবেন, আর তৃতীয় পছন্দ ধরা যাক বি, তার পাশে 3 লিখবেন। এবার জানুন জয়ের সিদ্ধান্ত কিভাবে হয়। জেতার জন্য প্রার্থীকে অর্ধেকের বেশি ভোট পেতে হয়। প্রথমে সমস্ত সাংসদদের প্রথম পছন্দের ভোট গণা হয়। যদি কেউ প্রথম গণনাতেই অর্ধেকের বেশি ভোট পেয়ে যান, তাহলে তিনি জিতে যান। যদি তা না হয়, তাহলে সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থীকে দৌড় থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর তার ভোটগুলি সেই ভোটারদের দ্বিতীয় পছন্দ অনুযায়ী বাকি প্রার্থীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এই প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না কোনো একজন প্রার্থী জেতার জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে যান। এক নজরে দেখে নেওয়া যাক জগদীপ ধনখড়ের যাত্রাপথ। জগদীপ ধনখড়ের জন্ম 18ই মে 1951 সালে রাজস্থানের ঝুনঝুনু জেলার এক কৃষক পরিবারে। তিনি চিত্তরগড়ের সেলিং স্কুল থেকে পড়াশোনা করেন এবং পরে রাজস্থান ইউনিভার্সিটি থেকে আইনের ডিগ্রি অর্জন করেন। তিনি সুপ্রিম কোর্টের একজন নামী সিনিয়র আইনজীবী ছিলেন। 1989 সালে ঝুনঝুনু থেকে সাংসদ নির্বাচিত হওয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী এবং রাজস্থান বিধানসভার বিধায়কও ছিলেন। 2022 সালের আগস্টে তিনি ভারতের 14তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তার কার্যকালে তিনি সাংসদীয় মর্যাদা, গণতন্ত্র এবং ভারতীয় সংস্কৃতির মতো বিষয়ে বেশ সক্রিয় ছিলেন। তিনি ভোকাল ফর লোকাল এবং ভুয়ো খবরের বিরুদ্ধে অভিযানেরও জোরালো সমর্থন করেন।